তো মমতা আমাকে দেখে বাই ইলেকশানে বলছে এখানে তুই কী করে এলি? আমি যে একে বিয়ে করে, হ্যাঁ বলে তুই, মানে মমতা জানতো আমার সঙ্গে দূর দূর পলিটিক্সের কোনো যোগ নেই। মমতা হঠাৎ আমাকে দেখে কি আনন্দ, বিস্ময়। আর আমি যত টুকটুক করে বলার চেষ্টা করছি ওকে আমি চিনি চিনি, আমাকে উড়িয়ে নতুন বউ, সে আবার বলছে ওকে চিনি টিনি। হ্যাঁ আমি বলছি বিশ্বাস আমি চিনি ওকে। আর সোমনাথ চ্যাটার্জি যার সঙ্গে মমতা লড়াই করছে, কে সোমনাথ চ্যাটার্জি? সাধনবাবুর পিসে মশাই। আপনি কি মাঝখানে একটু নিষ্ক্রিয় হয়ে গেছিলেন? দেখুন, সাধনবাবুর মৃত্যুটা আমার চোখের সামনে দিয়ে হয়েছে, মানে মৃত্যুকে আমি চোখের সামনে একটু একটু করে আসতে দেখেছি। এমন নয় আমি সেই স্ত্রী বাড়িতে বসে স্বামীর খবর পেয়েছি। গোটা এলাকা জানে আমি এয়ার অ্যাম্বুলেন্সে সাধনবাবুর সঙ্গে চলে গেছিলাম। ওনার শেষ নিঃশ্বাস অবধি আমি একমাত্র, আপনি খোঁজ নেবেন কোকিলা ব্যানে, একমাত্র যে ওনার আইসিইউতে আমি থাকতাম ওনার পাশে। 9:30টার পর আমি জুহি ফ্ল্যাটে ফিরে আসতাম। ওই 9:30 থেকে সকাল হওয়াটা অবধি আমার কানটা প্রখর থাকতো, কি খবর এলো, কিছু হলো কি না, মানে হলো কি না মানে জন্ম মৃত্যুর কথা নয়, কোনো ডেভেলপমেন্ট হলো কি না, কোনো খারাপ। সেই মানুষটা যখন আমার চোখের সামনে দিয়ে চলে গেল, একটা ইনস্টিটিউট বন্ধ হয়ে যাওয়ার মতো, একদিকে কর্মীদের হাহাকার, একদিকে আমার জীবন নিঃশব্দ হয়ে যাওয়া, আমার পক্ষে কি খুব অন্যায় কিছুদিন নিজেকে একটু সময় দেওয়া, হিলিং করে নেওয়ার জন্য? আর আমি জানি যে আমার মেয়ে এত সুন্দর করে সেই সময় সামলে দিয়েছে। ওই তো বললাম বাইরে এত কর্মী এমনি নয়, শ্রেয়াদি বলতে পাগল তারা। শুধু দুর্ভাগ্য আমার সেই কথা উচ্চতর নেতৃত্বের কান অবধি পৌঁছয়নি, এবং সেই কারণে আমি নীরবে ছিলাম। সব প্রোগ্রাম করতাম, সব কিছু করতাম, কোনো নিষ্ক্রিয় নয়, কিন্তু অতটা নিজেকে সামনে আনি। আমি বরাবর একটু ব্যাকে কাজ করতে ভালোবাসি। এবার মমতা আমাকে বললো ব্যাকে নয়, আমি তোকে সামনে আনতে চাই। এইটুকুই দ্য ডিফারেন্স। মমতা যে রাজনীতি করেন ওটা কি ওই উপনির্বাচন থেকেই যাবেন নাকি না? না, খবরের কাগজে যখন দেখছি মমতা দাঁড়াচ্ছে সোমনাথের, তখন আমি আমার শ্বশুরমশাইকে বলছি বাবা ও কিন্তু আমার কলেজের মেয়ে। বাবা বলছে বৌমা তো কি কত কথাই তো বলে। আমিও বুঝছি না যে তখন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কত বড় ফ্যাক্টর হতে পারে। না, জয়প্রকাশ নারায়ণ যখন কলকাতায় এসেছিলেন বিক্ষোভ দেখানো হয়েছিল একটা যুব কংগ্রেসের পক্ষ থেকে। আপনার মনে আছে যতীন চক্রবর্তীকে মমতা একটা চাঁটি মেরেছিলেন? খোঁজ নেবে। মমতা আমাকে বাই ইলেকশন দেখে যত না ওর প্রচার করলো, গোটা রাস্তাটা কেন চাঁটি মেরেছে বোঝাতে গেল। বলছি তো ক্যামেরায়, আমি বুঝলি আমি এই কারণে চাঁটি মেরেছি, এই কারণে। তখন আমি বুঝি কম, ও যা বলছে আমি শুনছি। মমতা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, ওনার বন্ধু হিসেবে ওনাকে কি দেখে মনে হয় যে উনি ক্লান্ত? বারবার চোট পাচ্ছেন, কখনো মাথায় কখনো পায়ে। মমতার ক্লান্তিটা বোঝা যায় না। দেখুন, অন্য কেউ মমতার হাত স্পর্শ করা, আমি হাত স্পর্শ করা একটা আলাদা জিনিস। আপনি জানবেন হেলিপ্যাডে মমতা যখন নামলো, আমি খালি ভাবছি দৌড়ে গিয়ে একটা ন্যাপকিন ভিজিয়ে দিই, ওর মুখটা পুছিয়ে দিই। ও যখন হাত বাড়িয়ে আমার কাছ থেকে জগন্নাথের ফুলটা নিল, আমি ওর হাত দেখলাম না, আমি দেখলাম মেয়েটা কত রোগা হয়ে গেছে। মেয়েটাকে কে যত্ন করে ঠিক করে বাড়িতে? তো আমার দৃষ্টিভঙ্গিটা আর 5 জনের থেকে একটু আলাদাই হবে। তো সেই জন্য মমতাকে অদ্ভুত স্পিরিটেড আমি দেখলাম, অদ্ভুত। মানে ওর থেকে যদি কিছু ধার নিতে হয়, ওর এনার্জি লেভেলটা ধার নেব। এত কিছুর পর কতটা শক্তিশালী, ওর ভেতরে একটা পাওয়ার হাউস, ক্লান্ত নয়। মমতা তো মানুষ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ওর ক্ষেত্রেও। কিন্তু ওর এক্সট্রা পাওয়ার ওকে সেই কষ্টটা সামনে আনতে দেয় না। আপনাকে রাজনীতিকে পাকে পদ্ম ফুল তোলার কথা বলা হচ্ছে, অথবা কর্দমাক্ত দুনিয়া বলেছে। কি দুনিয়া? কর্দমাক্ত দুনিয়া, এটা আপনাকে বলতে শোনা গেছে। এগুলো কেন, মানে আপনি রাজনীতিকে এরকম মনে করেন কেন? রাজনীতিকে এরকম মনে করি না ভাই। কিছু কিছু এমন ঘটনা ঘটছে যে ঘটনা, ওই যে বললাম, মনটাকে ডিস্টার্ব করে। একটা সুস্থ মনে আপনি এলাকার উন্নতি করবেন, কিন্তু আপনাকে আঁচড় কেটে দেওয়া হবে, সো দ্যাট আপনার রক্তক্ষরণ হোক, আপনি ব্যথা পান। আর সেই ব্যথা দেওয়াটা একটা পাভার্টিজম বলে মনে করি। কেউ আপনাকে ব্যথা দিয়ে খুব স্বস্তি পায়। কিছুতে ওনাকে হারাতে পারছি না, একটু ব্যথা দিই, এমন ব্যথা যা আপনার চোখ দিয়ে জল ফেলায়। কেউ যদি আমাকে লেখে যে মানিকতলা আমার মাকেই চায়, সুস্থ কথা, এর মধ্যেও কেউ যদি স্যাবোটেজিং খুঁজে বেড়ায়, তাহলে আপনার মনে হবে কি না ইট ইজ এ ডার্টি গেম। তো আমি সেই ডার্টি গেমে পড়বো না বলেই সক্রিয় রাজনীতিতে কিন্তু আসিনি। লেটস সি 26 ইলেকশন
যদি দেখি বারবার কাদায় পড়তে হচ্ছে, আমি কিন্তু রিথিঙ্ক করব যে আমি পলিটিক্সে থাকবো কিনা। এমন কিছু আমার দায় পড়েনি, আমাকে থাকতেই হবে। কিন্তু মমতার আস্থা বিশ্বাস বা দাদার এলাকাকে নিজের হাতে তুলে নেওয়া, এটা একটা আলাদা চ্যালেঞ্জ। সাধনবাবুর ভোটের মার্জিন সবসময় বেশি, 20,000-এর ওপরে সবসময় থাকতো আর কি, আরও বেশি এরকম হয়েছে। কিন্তু এই সুদীপবাবুর লোকসভায় এই সিটটার মার্জিন কমে কেন? বিতর্কিত প্রশ্ন করেন, কি জবাব দেবো বলুন তো। আপনার কি মনে হয়, দেখুন কি নার্সিং হওয়ার না ঠিক মতো না হওয়ার কারণে, না ঠিক মতো প্রচার না হওয়ার কারণে? না, প্রচার তো আমরা তো সাধনবাবুর ছায়া নেই বলে এরকম হচ্ছে। দেখুন, একটা তো এফেক্ট পড়বেই। সাধনবাবু এই ইলেকশনটাকে নিজের ইলেকশন বলতেন, সুদীপদা পরে আসতেন, আমরা দুজন আগে পৌঁছে যেতাম। তবুও মানিকতলাকে আমরা জিতিয়ে এনেছি, এটা আপনি বলুন, নেগেটিভটা ছাড়ুন, জিতিয়ে এনেছি এবং লাস্ট টাইমের থেকে বেশি মার্জিনে। 31 নম্বর ওয়ার্ড আমাদের বরাবর খারাপ রেজাল্ট করে, বরাবর। এবার করবে কি জানি না। আপনি জিতে আসছেন, বুক ধুক 31 খোলা হচ্ছে, আপনার হয় -7 হবে, -6 হবে। আমি আগে 31-এর ভোটটাকে বাস্কেটে রেখে সাধনবাবুর কাউন্টিং তো আমি বসতাম, সুদীপদারও বসতাম, এবার বসিনি। যখন 7 পেরিয়ে 8,000 ভোটে লিড করছেন, তখন আমি 1-2 গোনা শুরু করতাম, তাহলে আর পরে কষ্ট পেতে হতো না, বুঝেছেন? আর ওর দায়িত্বপ্রাপ্ত লোককে আমি -7 বলেই ডাকি। তো সেই জন্যে এবার তিনি কথা দিয়েছেন, আমার বেলা তিনি দেখিয়ে দেবেন, দেখা যাক। এলাকার ছেলেরা বলছে ভোট আমাদের, তারা হাতে তুলে নিয়েছে। আর তৃণমূল স্তরের কর্মীরা যখন ভোট নিজেদের মনে করে, কোনো বিরোধী শক্তির ক্ষমতা নেই তাকে হারাবে। সাধনবাবুর দরকার নেই, আমার দরকার নেই, কারণ তারা অলরেডি চার্জ। অভিষেকের সঙ্গে কি ইতিমধ্যে দেখা হয়েছে? প্রার্থী ঘোষিত হওয়ার পর কথা হয়েছে। আচ্ছা। অভিষেক কাল অসুস্থ ছিল, তো অভিষেকের একটা খুব নরম ফিলিংস আছে আমার ফ্যামিলির প্রতি, কারণ অভিষেককে চকলেট দিয়ে সাধনবাবু তারপর ঘরে ঢুকতেন যখন অভিষেক ছোট ছিল। সাধনবাবুর শেষের বারের মার্জিনের থেকে আপনার কি মার্জিনে বেশি হবে মনে হয়? আমি ওনার থেকে নিচে থাকতে চাই, আমি ওনাকে টপকাতে চাই না কোনো দিন। অভিষেকের সঙ্গে কি এমনি কোনো কথা হয়েছে কি? মানে না 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 না, মমতা কথা বলেছেন, অভিষেক থাক না আমার পাশে। অভিষেক, বললাম যে আমার ফ্যামিলিকেও, অভিষেক আমাকেও, সাধুবাবুর মৃত্যুর সময় আপনি দেখেননি, অভিষেক সারাক্ষণ ওর মাথাটা, আমার মাথাটা বুকের মধ্যে নিয়েছিল। সেটা কি কোনো রাজনৈতিক নেতা হতে চলেছে সেই জন্য? তার জন্য নয়। অভিষেক এক্স্যাক্টলি আমার ফ্যামিলিটাকে চেনেন। মমতার পরে এসছেন উনি। মমতা যেমন আমাকে চেনে, আমার বাপের বাড়ি জানে, আবার কলেজ লাইফ জানে, আবার পরবর্তীতে জানে। অভিষেক তেমনি অ্যাজ এ হোল চেনে। শ্রেয়াকে খুব ভালো চেনে অভিষেক। শ্রেয়া কি মেয়ে, অভিষেকের থেকে ভালো খুব কম কেউ জানে। সাধনবাবুর এমনি পেশা কী ছিল? সাধনবাবু অ্যাকচুয়ালি অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট। কিন্তু ওই যে সাধনবাবুর মুশকিল, সাধনবাবু অ্যাডভোকেসি করতেন, কারোর থেকে টাকা চাইতে পারতেন না। মা বললো তোমার কোর্টটা আমি পাঠ করে রোদে দিয়ে তুলে দিই, তোমাকে আর অ্যাডভোকেট হতে হবে না। তো ওর দ্বারা কি হয় বলুন তো? কিন্তু তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে, সাধনবাবু লাস্ট যেটা দিয়েছিলেন, ওই কী বলে, যাকে বলে ওই খরচ খরচার হিসেব তো পেশ করতে হয় নিশ্চয়ই। তাতে দেখা যাচ্ছে সাধনবাবুর 2011-তে 1 কোটি প্লাস ছিল, 2016-তে হলো 2 কোটি প্লাস, এবং তারপরে লাস্ট যেটা 2021 ইলেকশন হলো তাতে হলো 4 কোটি প্লাস। এই সম্পত্তি বাড়লো কীভাবে? তাহলে সাধনবাবু সম্বন্ধে সবচেয়ে যেটা বিদিত আছে জনসাধারণে, তিনি লাখ লাখ চাকরি দিয়েছেন। একটা ছেলে দাঁড়িয়ে বলতে পারবে না 30 টাকা সাধনবাবু কারোর থেকে নিয়েছেন। বরং মিষ্টি নিয়ে এলে সাধনবাবু বলতেন, এই মিষ্টিটা নিজের পরিবারকে খাওয়াও, টাকা নষ্টর জন্য দিইনি, বাবা মাকে দেখবে, পাশের বাড়ির লোকটা খেতে পাচ্ছে কিনা দেখবে, এই জন্য দিয়েছি। আমি তো আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, হাজার হাজার ছেলের চাকরি দিয়েছেন সাধনবাবু। মন্ত্রী হওয়ার আগে দিয়েছেন, মন্ত্রী হওয়ার পর কোপ দিয়েছেন, সব ছেলেরা জানে। রেলে, এয়ার ইন্ডিয়ায়, এতে ওতে। আমাদের ফ্যামিলি বিজনেস, সাধনবাবুদের বাড়িতে 1-2 কোটি, এটা বিরাট কথা নয়। আমার যে ফার্ম হাউস, তার লিচু তলাটা শুধু যদি বিক্রি করে দিই, শুধু লিচু গাছের তলাটা, ওরকম 1 কোটি অনেক ঢুকে আসবে। তবে আমার শ্বশুরমশাইয়ের যে বিজনেসটা আমি দেখি, সেটা টি চেস্টের, টি প্যাকেজিংয়ের। আপনাকে বলি একটা কথা, যখন ওর চিতাভস্যটা ভাসিয়ে দিচ্ছি, আমার চোখের সামনে যখন
একটা বিশাল মহিরু পতন আমি চোখে দেখছি, লাখে লাখে লোক বাড়ির মাথায় মাথায়, সে দৃশ্য আপনাকে না দেখালে বুঝতে পারবেন না আপনি। ওদিকে গান স্যালুট চলছে, তখন আমি ভাবলাম যে এই জীবন থেকে একেবারে দূরে চলে যাব, ভালো লাগছে না কিছু। ফিরছি যখন গাড়িতে, যখন সবাই উদ্দেশ্যে যখন বলছে আমি চললাম, কোথা থেকে একরা হাতটা চেপে ধরে বলল, দাদা আমাদের ছেড়ে চলে গেছে। বৌদি আপনি আর শ্রেয়া চলে যাবেন না তো আমাদের ছেড়ে? আপনি বলুন। তারপর ওই হাতগুলোকে কি ফেলে দেওয়া যায়? শ্রেয়াকে তো ভোটের কাজে নিচ্ছেন তো নাকি, কি মনে হচ্ছে? শ্রেয়া 100% আছে। আপনি একদিন আপনি এইসব ছেড়ে টেরে আসুন, তাহলে আর আপনি প্রশ্ন করবেন নাই ক্যামেরা না ছিল। আপনি একদিন আসুন, শ্রেয়াদির কি জনপ্রিয়তা আপনি দেখবেন। ছোটোগুলোর মধ্যে 26, 28, 22, 23 টুকি টুকি প্যান্ট ভালো করে পরতে পারে না সেরকম বাচ্চাগুলোর মধ্যে আদুল গায়। আমি গেলে বলি, তুমি এসেছো না শ্রেয়া দিদি এসছে? টুটি বলছে, মা তুমি ওদের কাছে কোনো মুখ খুলো না, আমি ওদের মুখ্যমন্ত্রী। অনেকের চোখে জল ছিল শ্রেয়া পেল না বলে, মানে তারা ওর কাজটাকে দেখেছে। আমি যখন অফ পিরিয়ডে ছিলাম 2.5 বছর বাবা ছাড়া, তখন ওই মেয়েটাকে সম্পূর্ণ নিজের জীবনটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে ওদের কাছে নিয়োজিত হতে দেখেছে। তো প্রচারটা কীভাবে করছে, মানে এটা ডেফিসিট এলাকায় আমি পার্সোনাল ভিজিট দিচ্ছি। অন্যান্য জায়গায় আপনার কর্মীরা যাবে না? কর্মীরা দেখুন, আপনাদের চ্যানেলগুলো আমার অর্ধেক কাজ করে দিয়েছে। খারাপ হোক বা ভালো, নেগেটিভ পাবলিসিটি হোক বা পজিটিভ পাবলিসিটি, আপনারা আমাদের অনেক এগিয়ে দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। সে যেমন সাংবাদিকতাই হোক। তো এখন ঘরে ঘরে এটা আলোচনা, আমি আর শ্রেয়া, এটা একটা দারুণ ব্যাপার। রাগও হচ্ছে, মজাও লাগছে। তো আপনিও দেখুন, এই প্রশ্ন থেকে বেরোতে পারলেন না। আমি ভেবেছিলাম আপনি করবেন না। এই প্রশ্নটা হন্ট করে বেড়াচ্ছে সবাইকে। আর আপনি মনে রাখবেন, ও একটা বাবা ছাড়া মেয়ে, বাবাকে অসম্ভব ভালোবাসত। শ্রেয়া কমপ্লিটলি ওর বাবার মেয়ে, আমার মেয়ে কম।